এটা ঘটনাটা খুব ধারাবাহিকভাবে ঘটে, কলিয়ারির ঘটনা। জানালাটা যে খুলেছে, মা দেখছে পাঁচিলটা থেকে এতটা জাস্ট মুখ, একটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, লাল হয়ে আছে চোখ। ডাইরেক্ট জানালাটা খুলেছে আর ওর সাথে আই কন্ট্যাক্ট। বাট একটা স্বপ্নই দেখছে কি একটা গ্রাউন্ড পরা মহিলা, ওইরকম কার্লি কার্লি হেয়ার, ঝুঁকে ওকে দেখছে। ওই স্ল্যাবের কাছটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আওয়াজ করে বাবাকে ডাকছে। গাছের তলায় একটা কালো অবয়ব, আর তার সাথে সেটা কোনো পশু। আবার একটা নতুন এপিসোড, আবার একজন নতুন গেস্ট নিয়ে চলে এসেছি রিয়েল টক উইথ শ্রেয়াতে। আজকে আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা চক্রবর্তী। ওয়েলকাম প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই শো। এটা আমাদের অনেক দিনের একটা ইচ্ছা, ম্যানিফেস্টেশন, যেটা আজকে ফুলফিল হয়েছে। সত্যি সামনাসামনি বসে পডকাস্ট করব, সেটা সত্যি অনেক দিনের ধরে মানে ইচ্ছে। যেটা একটু বলে দিই দর্শক বন্ধুদেরকে, প্রিয়াঙ্কা কিন্তু আমার বহু পূর্ব পরিচিত একজন, এখন বলবো খুব ভালো বন্ধুত্বটা কখন যে ইন কোর্স অফ টাইম হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। প্রথম কল হয়েছিল ওই প্রমোশনাল রিলেটেড। এটা বলে দিই সকলকে যে প্রিয়াঙ্কা কিন্তু একজন খুব ভালো বিজনেস ওম্যান, বিকজ ওর কিন্তু প্রচুর বড় বিজনেস আছে নিজের আসানসোলে। ও আসানসোল থেকে, সুদূর আসানসোল থেকে আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছে। সো থ্যাংক ইউ। এই গরমের মধ্যে যে তুই এতটা এসেছিস, আমি সেটার জন্যই তোর কাছে ভীষণভাবে প্রথমত কৃতজ্ঞ। তুমি যে আমাকে ডেকেছো, তুমি যে এটা আমাকে এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার একটা সুযোগ দিয়েছো, সেটাই হচ্ছে আমার কাছে তো এখন আমার বিশ্বাস হচ্ছে না। তোর গল্পের উপর আমার বিশাল ট্রাস্ট আছে, বিকজ আমি কিন্তু প্রিয়াঙ্কার অনেক গল্প নিজে মুখে নিজের চ্যানেলেও শেয়ার করেছি। ও আমাকে এর আগে প্রচুর ঘটনা পাঠিয়েছে, ওর হাজবেন্ডের সাথে ভিন্ন সময় ঘটা নানান ধরনের ভৌতিক ইভেন অনেক ধরনের ঘটনায় আমি ওর মুখ থেকে শুনেছি। তো ও যে এমনিতেই খুব ভালো ঘটনা এক্সপ্লেন করে বলে, সেটা সম্পর্কে তো আমি কনফিডেন্ট ছিলামই। এবং তার সাথে মনে হলো যে চলো ঠিক আছে, একদিন সামনাসামনি একটু আড্ডা মারাই যাক। আমরা এতদিন ডিজিটালি কানেক্টেড ছিলাম, কখনো একে অন্যকে দেখিনি, এই প্রথম আমাদের সামনাসামনি বসা। ওকে, সো যেটা আমি বলছিলাম যে ও কিন্তু একটা বড় বিজনেসের সাথে যুক্ত রয়েছে, এবং ওর ড্রেস অনলি ক্লথস তো তোর? হ্যাঁ, এথনিক ওয়্যার্স। আমার হচ্ছে ওমেন্স এথনিক ওয়্যার্স। আমি বলেই ফার্স্টে যে আসানসোলে আমার বুটিক আছে শ্রীবিতা ক্রিয়েশন নামে। তো ওইখানে শুধু ওমেন্স এথনিক ওয়্যার্সই পাওয়া যায় এখনো অবধি। ওয়েস্টার্ন নয়, এটা একটা খুব ভালো অপরচুনিটি। ওয়েস্টার্ন তো আমরা অনেক জায়গায় পেয়ে যাই, বা আমরা মোটামুটি এখন এত শপিং মল বেরিয়ে গেছে, মোড়ে মোড়ে আমরা খুব ভালো কালেকশন ওয়েস্টার্নসের পেয়ে যাই। কিন্তু এথনিকের ভালো কালেকশন পেতে গেলে তোমাদের কিন্তু একবার চেক করে নিতে হবে শ্রীবিতা ক্রিয়েশনকে। কারণ এখন আমি দেখো যেটা পরে রয়েছি, এটা পিওর কটনের আছে, একদম না? পিওর কটনে ইকত প্রিন্টের উপর যাচ্ছে, প্লাস হচ্ছে লেস ওয়ার্ক আছে। আর আমার মনে হলো যে তোমার এই ধরনের প্যাটার্ন তোমার উপর খুব স্যুট করে। মানে আমি তোমার কিছু দেখলাম পডকাস্ট, আর এমনিতে তো আমি তোমাকে দেখি তোমার ইয়েতে, তোমার দুটো চ্যানেলেই আমি তোমাকে ফলো করি। আর আজ থেকে নয়, তুমি যখন ফেসবুকে লাইভ করতে আমাদের সত্যি ভূতের গল্পে, তখন থেকে তোমাকে ফলো করি। হ্যাঁ, তো দিয়ে হচ্ছে আমি ভাবলাম যে না, এই ধরনের ফিট আর এইরকম হচ্ছে তোমার নুডলস ট্যাপস কুর্তি তোমার উপর খুব ভালো লাগবে। হ্যাঁ, তো ওই জন্য আমি ভাবলাম কি জানা, আর এইটাই পাঠাই তোমাকে। থ্যাংক ইউ। আর কিন্তু ও একটা খুব একটা আমাকে হিউমিলেটিং কথা বলেছে, সেটা হচ্ছে যে ও আমাকে বলেছে আমাকে নাকি স্ক্রিনে এল সাইজ দেখতে লাগে। ইজ ইট ট্রু? হ্যাঁ, মানে স্ক্রিনে তোমাকে আমি যেটা সামনাসামনি তোমাকে দেখছি, মানে আমি বলবো না যে একদম খুব রোগা, মানে হাওয়া দিলে উড়ে যাবে সেরকম নয়। হ্যাঁ, কিন্তু স্ক্রিনে যেরকম দেখতে লাগে তার থেকে কিন্তু তুমি অনেকটাই রোগা। এটা ক্যামেরাম্যানের দোষ, ক্যামেরাম্যানকে ধরবো আমি গিয়ে। আমি কিন্তু রোগা, ক্যামেরাম্যান ইচ্ছা করে এটা আমার এগেনস্টে ষড়যন্ত্র করা হয়েছে, আমাকে স্ক্রিনে এলের মতো লাগছে দেখতে। না, কিন্তু তোমাকে স্ক্রিনে অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোতেই কিন্তু খুবই সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে বিভিন্ন রকমের ঘটনা তো শুনবই। আর শ্রীবিতা ক্রিয়েশনে যোগাযোগ করার জন্য স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বারটা পপড আপ হচ্ছে, তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ডাইরেক্টলি প্রিয়াঙ্কাকে যোগাযোগ করে, ওর হিউজ স্টক রয়েছে, তোমরা ওর কালেকশন দেখে নিতে পারো। তো এবার যাব হচ্ছে আর কথা না বাড়িয়ে একদম গল্পে। আমি ভীষণ এক্সাইটেড, একটা বাংলো বাড়ির ভয়ানক ভূতের গল্পে আমরা এবার ঢুকতে চলেছি। চলো।
তো প্রথম কথা আমি বলে দিই একটা তোমাকে আর তোমার অডিয়েন্সকে, যে আমি হচ্ছে প্রফেশনাল স্টোরি টেলার তো নই, তো আমি গুছিয়ে বলার চেষ্টা করব, আমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। এখানে হোস্টই এত আনপ্রফেশনাল, তোর প্রফেশনালিজমের কোনো দরকার নেই। আমরা এখন একটা সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি, একদম ফিল কমফোর্টেবল, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোর যেরকম ভাবে ইচ্ছা তুই খালি মন খুলে নিজের মতন করে গল্প বল। তো এবার আমার যে স্টোরিটা, এটা ঘটনাটা খুব ধারাবাহিকভাবে ঘটে। আমি কিন্তু মানে এটা আমার নিজের সাথে ঘটেনি, আমি শুনেছি আমার ফ্যামিলির বিভিন্ন মেম্বার্সদের মুখে শুনেছি। আমি কিন্তু তখন খুবই ছোট। আমার প্রথমে বলে দিই, আমার বাবারা হচ্ছে 4 ভাই। তো আমার মেনলি আমার বড় জেঠু হচ্ছে এরকম কলিয়ারিতে কাজ করতেন। উনি ছিলেন হচ্ছে শ্রমিকদের যে হেড, মানে লেবারদের হেড। হ্যাঁ, তো লেবার হেড ছিলেন। আর এই ঘটনাটা হয়েছে ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডারে একটা জায়গা আছে, সেইখানে আমি আসানসোলের থেকে আসছি আর কি। তো ওইখানে সবই এরকম কলিয়ারি বেল্ট ওটা। তো ওইখানের একটা ঘটনা, কলিয়ারির ঘটনা। তো আমার জেঠু যখন ওখানে কাজ করতেন, তখন আমার জেঠুকে কিছু মানে কোয়ার্টার্স তো থাকার জন্য অ্যালট করা হয়েছে। তো আমাদের ফ্যামিলি এতটাই বড়, দিনে দিনে তো 4 ভাইয়ের বিয়ে হচ্ছে, ফ্যামিলি এক্সটেন্ড হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো ওই ছোটো কোয়ার্টারে আর অ্যাডজাস্ট করে উঠতে পারছিল না। তো তখন আমার বড় জেঠু ডিসাইড করে যে আমরা একটা বড় জায়গায় মুভ করবো। আর উনি আমাদের ফ্যামিলি হেড ছিলেন। কেন বলছি, এটা খুবই মর্মান্তিক ঘটনা। তারপর উনি বারবার করে হচ্ছে অ্যাপ্লাই করে যে একটা আমাকে বড় কোনো স্পেস দেওয়া হোক, আমাদের এই জায়গাটাতে হচ্ছে না। তো যখন অ্যাপ্লাই করে বারবার করে অফিসে, তখন অফিস থেকে তখন খুব মানে জেদাজেদি করার পরেই আর কি বলে যে ঠিক আছে, একটা বাংলো আছে, বাট ওটা অ্যাকচুয়ালি বাংলো নয়, ওটা হচ্ছে আমরা ডাম্পিয়ার্ড হিসেবে ইউজ করা হতো আগে। এখন ওটা ভ্যাকেন্ট পড়ে আছে। তো ওটার একটা পোর্শনই এখন থাকার মতো অবস্থাতে আছে, এল টাইপের হচ্ছে বাংলো। তো ওইটার হচ্ছে একটা পোর্শনই কিন্তু এখন তোমরা থাকতে পারবে, ইউজ করতে পারবে। তো আমার জেঠুর নাম জিতেন। তো আমার ওখানে আর কি অফিসার্সরা বলে যে জিতেন তুমি কি থাকবে ওই বাংলোটাতে? তো আমার জেঠু বলে অগত্যা মানে কিছু মানে আর আমরা ওইটাতে আর থাকতে পারছিলাম না, আমার ফ্যামিলি ওটাতে আর ওই যে ছোটো কোয়ার্টারটাতে আর অ্যাডজাস্ট করতে পারছিল না। তো তখন আমার জেঠু বলে যে দেখো, যেটা এখন পসিবল হচ্ছে, যেটা ভালো মানে মনে হচ্ছে যে আমরা গিয়ে থাকতে পারবো মোটামুটি, তারপরে যদি কিছু ভালো থাকে তাহলে তখন সেটা আমাকে অ্যালট করবেন, এখন আপাতত এটাই আমাকে অ্যালট করে দেন। তো ও কিন্তু আমার জেঠুকে কিন্তু অনেকেই বারণ করেছিল। ওইখানে লেবাররা না, অনেক পুরনো বয়স্ক লেবাররা জানতো অনেক কিছু, তো বাট ডাইরেক্ট তো কিছু বলতে পারে না। তো বারণ করেছিল যে জিতেনদা, তুমি না ওইটাতে যেও না, ফ্যামিলি নিয়ে যাচ্ছ তো ওই বাংলোটাতে যেও না, বাংলোটা ভালো নয়। তো তখন ওই আমার জেঠু বলে যে না দেখো, আমার তো এইখানে খুবই অসুবিধা হচ্ছে, 2টো রুমে আমরা এতগুলো মেম্বার থাকবো কী করে? তো তখন আমরা অগত্যা যেতেই হবে আমাকে। তারপরে আমি চেষ্টা করব এই মোটামুটি 2-3 মাসের মধ্যে কোনো একটা ভালো জায়গা পেলে আমি ওখানে যাতে শিফট করে যেতে পারি। তো তারপরে যেমন বলা, তারপরে দিয়ে দেয় বাংলোটা, পরিষ্কার টরিষ্কার হয়। দিয়ে এবার বাংলোটার ফার্স্টে বিবরণ দিয়ে দিই। বাংলোটা হচ্ছে এল টাইপ। হ্যাঁ, বাংলোর সামনে কিছু আবার কোয়ার্টার্স আছে, বাট এরিয়াটা খুব বড়। আর ওই বাংলোটাতে আরেকটা বিশেষ জিনিস ছিল, বাংলোতে ময়ূর ছিল আমাদের। আচ্ছা, ঠিক আছে, মানে বাংলোতে ময়ূর ছিল না, বাংলোর পিছনে প্রচুর বড় বড় গাছ এবং ওই গাছে ময়ূর থাকতো। ও আচ্ছা, ঠিক আছে। তো তারপর আমার জেঠু যায়, বড় জেঠু যায়, দেখে, আমার বাবারাও যায় দেখে। তো বলে যে না ঠিক আছে চলো, এটা অসুবিধা তো কিছু নেই, পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর প্লাস হচ্ছে যেহেতু আমার জেঠু লেবার হেড ছিল, তো কাজ করার জন্য মানে ইয়ে পেতো, সার্ভেন্ট, পিছনে সার্ভেন্ট কোয়ার্টার, সার্ভেন্টস আছে। তো আমাদের বাড়িতে মেয়েদেরও যেটু চিন্তা করলো যে মেয়েদেরও অনেকটা হেল্প হয়ে যাবে, এত বড় ঘর, সবাই মানে হাত পা ছড়িয়ে ভালো করে থাকতে পারবে। তো তখন বলে যে ঠিক আছে আমরা এটাতে শিফট করে যাই। তো ওই এবার শিফটিং হয়ে গেছে। এবার বাংলোটার ফার্স্টে বললাম যেটা এল শেপের বাংলো। তো আমরা এই দিকে যে
লং আর্মটা সেটা ইউজ করতে পারছি না, সেটা কিন্তু গোডাউন হিসেবেই রয়েছে, মানে ডাম্পিয়ার্ড হিসেবে রয়েছে, তো ওটা ওরা ব্লক করেই রেখেছে। আর এই দিকের যে ঘরগুলো সেগুলোই আমরা ইউজ করতে পারছি। এইবার ফার্স্টেই উঠেই কি বলবো, বড় বড় থাম পিলার দিয়ে, আর হচ্ছে একটা বড় বারান্দা। তারপরে বারান্দায় ফার্স্টে এই দিকের বলি, ডান পাশে হচ্ছে এক এন্ট্রান্স, আবার বাঁ পাশেও এন্ট্রান্স। ডান পাশের এন্ট্রান্সে ঢুকেই হচ্ছে তোমার একটা ড্রয়িং কাম ডাইনিং, বিশাল হিউজ, ঠিক আছে, মানে এখনকার দিনে 2টো রুমের সমান, ওটা বড় বড় রুমের সমান। আর তার সিলিংও খুব মানে বিশাল বড় বড় সিলিং। তার ওই রকম ঢুকেই হচ্ছে প্রথমে ড্রয়িং কাম ডাইনিং, তার হচ্ছে ওই ড্রয়িং কাম ডাইনিংয়ে এবার ঢুকে তোমার হচ্ছে বাঁদিকে পড়বে একটা বেডরুম, আর মাস্টার বেডরুম, আর আবার হচ্ছে একটু ছোট প্যাসেজে সোজা গিয়ে ওই ড্রয়িং কাম ডাইনিং থেকে সোজা গিয়ে একটা ছোট প্যাসেজের পরে একটা ছোট বেডরুম, তারপরে একটা বড় কমন বাথরুম। আর মানে বাথরুম নয় ওটা, মানে 2টো ঘর, মানে ওটাতে ভাগ করে 2টো রুম বার করা যাবে, এত বড় বড় বাথরুম, মানে বাথটব। তারপরে হচ্ছে তোমার বড় বড় জানলা, সেই খড়িঘাটের জানলা তখনকার দিনে, খুব বড়, খুব সুন্দর। আর তারপরে এইটাই সেম কপি পেস্ট হয়ে যাচ্ছে বাঁদিকে, আচ্ছা, ওই লং আর্মটাতেই। কিন্তু এইবার 2টো বাঁদিকে ডান দিকে যে এই পুরো জিনিসটা, এইদিকেও হচ্ছে তুমি বড় দরজা দিয়ে ঢুকলে এবং ঢুকে হচ্ছে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং পেলে, তার বাঁদিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম, ভিতরে গিয়ে একটা ছোট প্যাসেজের পরে একটা ছোট বেডরুম, বাট এই দিকের বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, আর ওইটাতে শুধু কমন একটাই বাথরুম। আর এইবার মাঝখানে স্পেসের মধ্যে রয়েছে একটা রুম, ছোট বেডরুম, মানে তুলনামূলক এই বেডরুমগুলোর থেকে ছোট বেডরুম, আর হচ্ছে তার সাথে রয়েছে তোমার হচ্ছে কিচেন, আর কিচেনের পর রয়েছে একটা উঠোন, আম গাছ, এবং পিছনে যদি মানে তখনকার দিনে মানে ঘোড়া শাল ছিল, ঠিক আছে, ঘোড়া রাখতো, মানে ইংরেজদের আমলের তো তৈরি এগুলো সব, তখনকার দিনে ওরা ঘোড়া রাখতো। তো এবার আমরা সেটা তার মানে এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, মানে পরিত্যক্ত হয়ে পড়ে রেখেছে। পিছনে পুরো বাংলোটাকে ঘিরে হচ্ছে বাউন্ডারি, তার পিছনে সার্ভেন্ট কোয়ার্টার, এবার সার্ভেন্ট কোয়ার্টারে না ওই পিছনে একটা গেট ছিল, ওই গেট দিয়ে ওই উঠোন দিয়ে আমাদের রান্নাঘর হয়ে কিন্তু আমাদের ঘরে ঢুকতে পারতো। আচ্ছা, মানে রান্নাঘরটা এক্সিস আগেকার দিনে ওই সার্ভেন্ট কোয়ার্টারদের রান্নাঘরটাই যেহেতু মেনলি দরকার ছিল, ওইটা ওদের রুমের সাথে মানে কানেক্টেড করে রাখা ছিল। মেন এন্ট্রান্সের দিক থেকে তো ঢুকতে পারবেই, কিন্তু ওই পিছনে যাতে তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারে বাড়িতে, তো ওটার জন্য ছোট একটা ওদের যাওয়ার জায়গা আছে, আর পুরোটা পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা। আর এইবার হচ্ছে আমার জেঠুরা যখন শিফট করে ওখানে, আমার মেজো জেঠুর হচ্ছে খুব মানে এইসব কুকুর, বেড়াল, তারপরে হচ্ছে গরু, এইগুলো খুব ভালো লাগে, মানে এগুলো ঘরে রাখবো, হ্যাঁ এদেরকে। তো আমাদের কুকুরও ছিল, তো আমরা ডগিও রেখেছিলাম ছোটোর থেকে। আর হচ্ছে আমার মেজো জেঠু 4খানা গরু কেনে, হ্যাঁ, ওই যে ভ্যাকেন্ট এরিয়াটা ছিল আমাদের, বা সুন্দর ওখানে রাখতে পারবে, তো ওইখানে গরু আমাদের কিনে রাখা থাকতো, মানে এমনি কোনো কিছুর জন্য না, এমনি জাস্ট থাকবে, পেট লাভার, হ্যাঁ, তো থাকবে, তো কেনে। এরপর হচ্ছে আমার যেটা ফার্স্ট স্টার্ট হয় আর কি, ওই মুভ করার পর বাংলো বাড়িটাতে, এত বড় বাড়ি, সবাই তো খুব আনন্দ, সব তো খুব ভালোভাবে থাকছে, হ্যাঁ, আমাদের মারাও হচ্ছে খুব, আর আমাদের আগেই জয়েন্ট ফ্যামিলি, তো হচ্ছে মারাও 4 বউ আর কি, তো বাড়িতে তো ওদের মধ্যে না আগেকার দিনে এখনকার মতো এত রেষারেষি ছিল না, আগেকার দিনে না সবার খুব সুন্দর করে খুব সিস্টেমেটিক ওয়েতে ওরা কাজ করতো, মানে মাদের মুখ থেকে যেটা শোনা, মানে কেউ কাউকে বলতে হতো না যে উঠে এই কাজটা করে দে বা ওই কাজটা করে দে, প্রত্যেকের টাইম বাঁধা থাকতো। তো এইবার শিফট হওয়ার কিছুদিন পর আমার মায়ের হচ্ছে টাইম ছিল কি সকালবেলা উঠে, আর তখন আমাদের গ্যাস ছিল না, মানে আমি অনেক দিন আগেকার গল্প বলছি, মানে 1995-96 এরকম গল্প বলছি। তো তখন হচ্ছে ওই উঠে উনুন ধরাতে হতো সকালবেলায়, সব খেয়ে এবার অফিস যাবে, তো দিয়ে তো আমার মা 4টে সাড়ে 4টের দিকে উঠে যেত,
এবারে আমার মার রুমটা চুজ করেছিল ওই ডান দিকের যে অ্যাটাচ বাথরুমের যে ছোট রুমটা ছিল সেটা আমার মাকেই থাকবে বলে নিয়েছিল, আর এইদিকে আমার মা থাকতো আর আমার বড় জেঠিমা, আর এই দিকের যে পোর্শনটাতে সেই পোর্শনটাতে আমার মেজো জেঠিমা আর সেজো জেঠিমা থাকতো। তো এইবারে আর মাঝখানে যে রুমটা আমি বললাম যেটা রান্নাঘরের সাথে অ্যাটাচ, সেখানে আমার ঠাকমা থাকতো। তো এরপরে হচ্ছে ওই 4টের দিকে হচ্ছে ভোরবেলা 4:30 দিকে উঠে গেছে, তো এবারে উনুন জ্বালাতে হবে, বাথরুম ফ্রেশ হতে হবে আগে। তো এরপরে মা কী করে, বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছে। তো মা ভাবে কি, মা কিন্তু কোনো দিন ওই ওখানে আসার পর থেকে কোনো দিন কি অত সকালবেলায় জানলা খোলেনি। মায়ের কি মনে হয় সেদিনকে যে বাথরুমের জানলাটা দিকে খুলে দিই, হ্যাঁ জানলাটা খুলে দিই, তো সকাল তো হয়েই গেছে, জানলাটা খুলে দিই। মা এবার ব্রাশটা করে জানলাটা খুলছে, জানলা খোলার পর মানে খোলার 5 মিনিট পর ও বাবা গো বলে ওখানেই অজ্ঞান। ঠিক আছে, এবার ছুটে এসছে আমার, যেহেতু বড় জেঠু আমাদের মানে এই পোর্শনটাতেই থাকতো, ওদের অবধি আওয়াজ যেতে তো একটু টাইম লাগবে। আবার বড় জেঠু, জেঠিমা, আমার ঠাকমা, আমার বাবাও ধরপা করে উঠে গেছে, আমি তো খুব ছোটোই তখন। দিয়ে উঠে গিয়ে মাকে দেখে এরকম অজ্ঞান অবস্থায় পড়ে আসে। আর তখন আমার ঠাকমা বলতো কলঘর, হ্যাঁ বাথরুম তো বলা হতো না, কলঘরে বৌমা পড়ে গেছে করে চিৎকার। তো দিয়ে তখন মাকে জ্ঞান ট্যান ফেরানো হলো, জল টল ছিটিয়ে একটু স্থিত করা হলো। মায়ের জ্ঞানটা ফেরার পর তখন মা বলছে যে, মাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন, কি হলো, তুই অজ্ঞান হয়ে গেলি এরকম করে। তো তখন আমার জেঠিমাকে মা বলছে যে, জানো তো দিদিভাই, আমি যখন হচ্ছে ব্রাশটা করে জানলাটা খুলতে যাচ্ছি, জানলাটা যে খুলেছি, আর জানলা মানে কি, জানলার সাইজ বিশাল জানলা, সে আগেকার দিনে লম্বা লম্বা ওইরকম না, তো ওটাকে কি বলে, খড়খড়ির জানলা। জানলা। হ্যাঁ, তো ওই জানলা যখন এরকম করে খুলেছে, বলছে জানলার পর তো ওই যে আমাদের উঠোনটাই কন্টিনিউ হচ্ছে পিছন দিকে, ওই যে বললাম যে ঘোড়া শালটা ছিল যেখানে গরু থাকে এখন, ওর তারপরে তো পাঁচিলটা। বলছে আমার মা বলছে যে, আরে ওই পাঁচিলটা দেখা যাচ্ছে তো জানলা থেকে, জানলাটা যে খুলেছে, মা দেখছে পাঁচিলটা থেকে এতটা জাস্ট মুখ একটা, ঠিক আছে, ঝাঁকড়া চুল, লাল হয়ে আছে চোখ দুটো, মানে ঠিকরে বেরিয়ে আসবে। আর মা হচ্ছে যখন ডাইরেক্ট জানলাটা খুলেছে আর ওর সাথে আই কন্ট্যাক্ট হয়েছে। আচ্ছা, মা ওই দেখেই চিৎকার, আর মানে বিভৎস মুখ, মানে বিভৎস মানে কি করে, পোড়াটোনা নয়, মানে অত বড় মুখ আর ওই লাল চোখ আর ওই ঝাঁকড়া করে, ওই ভোরবেলায় এই 4:30 দিকে কেউ দাঁড়িয়ে আছে ওই পিছনটাতে, ওইটা ডাইরেক্ট আই কন্ট্যাক্ট যখনই হয়েছে তখনই মা ওটা দেখে আর মানে নিতে পারেনি, ব্যাস চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। এবার আমার জেঠুরা তো জেঠুরা শুনে তখন পিছনে তাড়াতাড়ি করে ওই সার্ভেন্ট কোয়ার্টারের ওখানে চিৎকার চেঁচামেচি করে ডেকেছে। এবারে ওখানে যারা থাকতো তাদের মানে তারা মুসলিম কমিউনিটি থেকে ছিল, একজন বিহারিও ছিল। তো ওখানে ওই ওকে ডেকেছে, নাম ছিল কামরুদ্দিন। হ্যাঁ, তো বলছে, এই কামরুদ্দিন তাড়াতাড়ি আয়, তোদের বাড়িতে কে ওইখানে গেছে, আমার ছোটো বৌমা খুব ভয় পেয়ে গেছে। কে দাঁড়িয়েছিল তোদের ওখানে ওই পাঁচিলের পিছনে, হ্যাঁ কোন মেয়ে তোদের ওখানে ওই পাঁচিলের পিছনে ভোরবেলায় দাঁড়িয়ে থাকে রে? তখন ও বলছে, না সাহেব বিশ্বাস করুন, আমাদের বাড়িতে কোনো এইরকম যেরকম বলছেন এরকম কোনো মেয়ে নেই আমাদের বাড়িতে, ঠিক আছে, আপনি চাইলে ঘরে গিয়ে দেখুন, সবাই শুয়ে আছে। ওরা তিনটে মেয়ে ছিল ওনার, তো সবাই শুয়ে আছে, এই এত ভোরবেলায় কে উঠে যাবে ওইখানটাতে? না তোদের বাথরুমটা তোরা হয়তো সারতে যাস, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কি উকুঝুঁকি মারছিলিস, আমার ছোটো বৌমা ভয় পেয়ে গেছে। তো বলছে, না এরকম, মানে আমি সত্যি কথা বলছি, আমাদের বাড়ি থেকে কেউ ওখানে যায়নি, আমরা ওখানে অত ভোরবেলার দিকে যাই না, ঘরের ছেলেরাই যায় না, তো মেয়েরা দূরের কথা। তো এই ঘটনা তো পেরিয়ে গেল। হ্যাঁ, তারপর এবার ধারাবাহিকভাবে ঘটনা শুরু হলো এতদিন, মানে ওরা তো বারণ করেছিল জেঠুকে, কিন্তু বলে তো নি যে কী ব্যাপার না ব্যাপার। তো আর এগুলো তখন আমার জেঠু না মানতও না, অত বিশ্বাসও করতো না। আমার বড় জেঠুর কথা বলছি, খুব সাহসী ছিলেন উনি, আর খুব ভালোবাসতাম আমি ওনাকে। ঠিক আছে, আমি আমার বড় জেঠুকে ভালোবাসে আমি জেঠু বলতাম, মানে আমার জেঠু বলতে পারতাম না, তো আমি জেঠু বলতাম। তো আর একদম আমার বাবার মানে একদম সেম দেখতে আমার বাবাকে আমার জেঠুকে। তো দিয়ে হচ্ছে এইবার তারপরে শুরু হয়, প্রথমে স্টার্ট হয় কিন্তু ঘরের বউদের দিয়ে, ঠিক আছে, তারপর আমি বলছি আস্তে আস্তে।
তারপর কিছুদিন কেটে যায়, এবার একদিন দুপুরবেলায় আমার মেজো জেঠিমা শুয়ে আছে। এবার ওরা থাকে ওই পোর্শনটাতে, মেজো জেঠিমা সেজো জেঠিমারা ওই পোর্শনটাতে থাকে। আর আমাদের একটা প্র্যাকটিস ছিল কি, দুপুরবেলায় আমরা মানে আমি তো খুবই ছোট, আমার দিদিদের কাছেই আমি বড় হব, আমার দিদিরা আমার থেকে অনেক বড়। তো বড়দি ছোটদি আর আমরা 7 ভাই বোন, বড়দি ছোটদি বড়দা, তারপরে বড়দি ছোটদি মেজদা, তারপরে হচ্ছে নদা, তারপরে হচ্ছে আমার উপরে যে দাদা তার সাথে আমার পিঠোপিঠি বলেও আমি তাকে নাম ধরেই ডাকি। তো আমরা দুজন তখন খুব ছোট, ও আমার থেকে 1.5 বছরের বড় আর আমি ওই কত হবে 6-7 বছর হবে বয়স। তো দিয়ে তখন ওই দুপুরবেলায় আমরা ঠাকমার কাছে গিয়ে শুতাম, গল্প বলো, হ্যাঁ গল্প করো, শোয়া তো ঠাকমা নিয়ে সব বিছানা করে আমরা ওখানে গল্প শুনতাম আর শুতাম। হ্যাঁ, খুব ঠাকুরের গল্প টল্প বলতো আমার ঠাকুমা। তো দিয়ে ঘুমাচ্ছি এরকম, আমরা তো দুপুরবেলায় শুয়ে পড়েছি। এবার যে মারা কি ওই টাইমে নিজেদের কাজ করতো, কেউ ঘুমাতো। তো আমার জেঠিমার, মেজো জেঠিমার এখনও হচ্ছে আমার মেজো জেঠিমার একটা কি আমার মেজো জেঠিমা না খুব মানে পরিপাটি থাকতে পছন্দ করতো, আর এরকম বড় লম্বা থাক চুল ছিল আমার মেজো জেঠিমার। তো দিয়ে ও কী করতো, দুপুরবেলায় ওই চুল ছেড়ে মানে বিছানায় চুল ছেড়ে হেলান দিয়ে আর হচ্ছে ভিসিআরে বাংলা সিনেমা দেখতো। আচ্ছা, খুব শখ ছিল, মানে বাংলা সিনেমার খুব শখ এখনও পর্যন্ত, মানে কোথায় যাত্রা হচ্ছে কোথায় সিনেমা হচ্ছে চলে যাবে। তো এইরকম ভিসিআর লাগিয়ে তখন সিনেমা দেখছে দুপুরবেলায়, দেখতে 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 ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। এইবার তন্দ্রাচ্ছন্নভাবে একটা হালকা হালকা চোখটা খোলা, বাট একটা স্বপ্নই দেখছে। ঠিক আছে, দেখছে কি একটা এপিসোড হচ্ছে, এটাকেও কিছু একটা টার্মসে বলে রেসিডেন্সিয়াল হন্টিং বা কিছু নাম আছে বোধহয় এটার, মানে যে ঘটনা হয়ে গেছে সেই ঘটনার পুনরাবৃত্তি তুমি দেখতে পাচ্ছ এই ঘটনার মধ্যে। দেখছে কি একটা গ্রাউন্ড পরা একটা মহিলা, ওই রকম কার্লি হেয়ার, হ্যাঁ, উনি ওই রুমটা দিয়ে ওই হলটা দিয়ে ঢুকছে। ওর রুমের ভিতরে তো জেঠিমা শুয়ে আছে নিজের খাটে, টিভির মতো চলে যাচ্ছে। এইবার হচ্ছে ওই ঢুকছে, এবার দেখছে কি যে ওই উনি গ্রাউন্ড পরে কার্লি হেয়ার, হ্যাঁ, মানে শ্যামবর্ণার মতো দিয়ে এসে একটা টুলকে টানলো। গ্রাউন্ড পরে আছে কিন্তু উনি ম্যাক্সি গ্রাউন্ড পরে আছেন, টানলো, টুলের উপর চাপলো, দিয়ে নিজেকে হ্যাং করে দিল। এটা আমার জেঠিমা দেখছে, মানে আধ মানে তন্নাচ্ছন্নভাবে, মানে সরি আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো আমাকে হতেই পারে, হ্যাঁ স্লিপ অফ টাং হতেই পারে। হ্যাঁ, তো মানে তখন তন্দ্রা, মানে চোখে ঘুম, মানে চোখটা অর্ধেক খোলা, হ্যাঁ, স্বপ্ন দেখছে না সত্যি করে দেখছে বুঝতে পারছে না, ঠাউর করে উঠতে পারছে না যে কী দেখছি আমি। ও চিৎকার, তখন সঙ্গে আমরা ছুটে গেছি, যেহেতু আমরা মাঝখানেই একদম রয়েছি, আমরা সব উঠে, মানে আমরা নয়, আমি এখানে আমরা কথা বলবো না, আমি ছোটো খুবই, দিদিরা সব ছুটে গেছে, ঠাকুমা ছুটে গেছে, দৌড়ে গেছে। আমার তো জেঠুরা তো, আমার 2 জেঠুই হচ্ছে তো কাজ করতেন কলিয়ারিতে, তো ওইখানে কলিয়ারিতে আমার বাবারা বিজনেস করতো, কয়লার বিজনেস। তো দুজনেই বাইরে, জেঠু আমি আমার সেজো জেঠু আর আমার বাবা বিজনেস করতো একসাথে, তো ওরাও বাইরে। মারা এই দিকে আছে, এই পোর্শনটাতে আছে যেদিকে রান্নাঘর। এবার বিকেলের খাবার দাবারের জোগাড় টোগাড় চলছে ওখানে। আর এইবার তখন তো আর ওইটা আমার টাইম ছিল, কিন্তু মানে আমার জেঠিমার যে ওই টাইমে ডিস্টার্ব করলে চলবে না, বাকি সব কাজ করে দেবো, দুপুরবেলাটা আমাকে ছাড়তে হবে, আমি একটা করে মুভি দেখবো। তো এবার ওটা চিন্তাই করেনি যে ওর চোখ লেগে যাবে। তারপরে চিৎকার করে মানে শাড়ি মারি এলোথেলো অবস্থায় ছুটে বাইরে, যে আমি এই দেখলাম। তখন আমার বড় জেঠিমা বলে শান্ত হ, মেবি না এত বড় ঘর, হ্যাঁ তোর কিছু হ্যালুসিনেশন হচ্ছে। বলছে না দিদিভাই, আমার দিদি মানে বড় জেঠিমাকে আমার মারা সবাই জেঠিমারা দিদিভাই বলে রাখতো, না দিদিভাই আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে না, আমি পরিষ্কার দেখলাম। গ্রাউন্ড পরে ঢুকলো, হ্যাঁ একটা ম্যাক্সি গ্রাউন্ড পরে ছিল, ঢুকলো, কার্লি হেয়ার, টুলটা টানলো আর নিজেকে করে দিল। তখনকার দিনে ফ্যানগুলো কীরকম, যেহেতু সিলিং অনেক বড়, ফ্যানগুলো রড দিয়ে নিচে করা হতো যাতে হাওয়াটা লাগে। ওই টুলের উপর চেপে ফ্যানে মানে নিজেকে হ্যাং কন্ডিশনে ঝুলছে, এবার এরকম দেখছে ঝুলছে, পুরো কাচ এরকম আওয়াজ হচ্ছে ওটাতে।
দিয়ে তারপর ও তখন আমার বড় জেঠিমা বোঝানোর চেষ্টা করে যে দেখ নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, প্লাস ফাঁকা ফাঁকা জায়গা ছিল, একটু ভয় লাগতেই পারে। তো আমরা এখানে আমাদের ঠাকুরঘর তো নেই, আমরা একটা ঠাকুরঘরের ব্যবস্থা করি। তো ওই যে বারান্দাটা বললাম, বড় বড় থাম দিয়ে বারান্দাটা ছিল, তো ওই বারান্দার একটা একদম লাস্টের দিকে ভাড়ার ঘর থাকতো আগে, মানে জিনিসপত্র স্টোর করে রাখতো মানুষের। তো ওই ভাড়ার ঘরটাকে তখন ক্লিয়ার করা হয়, ভাড়া ঘরটা ক্লিয়ার করে তখন ওখানে ঠাকুর বসানো হয় এবং হচ্ছে ঠাকুর রাখা হয়। এইবার পুজো আচ্ছা হচ্ছে, সত্যনারায়ণ দেওয়া হলো ঘরে। তো এবার আস্তে আস্তে সব নর্মাল চলছে, ঠিক আছে। তখন তারপরে বেশ কিছুদিন হয়নি, দিয়ে এরপর শুরু হলো যেটা, আমরা ওই বললাম দুপুরবেলায় ঠাকুমার কাছে শুতাম। তো আমার বড় দিদি আমার থেকে বয়সে অনেকটাই বড়, হ্যাঁ, তো বড় দিদি শুয়ে আছে, পাশে আমাকে নিয়েছে, তার পাশে আমার দাদাকে, তার পাশে তো ঠাকুমা আর দাদারা শুয়ে আছে সব। তো এরবারে বড় দিদি হঠাৎ করে এক দুপুরবেলায় আমরা শুয়ে আছি ওখানে, আমার মেজো দিদির মুখে শোনা, মেজো দিদি বলছে কি ওরা যমজ দুজনে, হ্যাঁ, তো ও বলছে বড়ি না, মানে ওকে বড়ি বলা হতো যেহেতু ও বড়, তো বড়ি হচ্ছে এরকম গোঙাচ্ছে ঘুমের ঘোরে দুপুরবেলায়, করে আওয়াজ করে গোঙাচ্ছে। তখন ও উঠে গেছে ওই গোঙানির আওয়াজে, তুই বলছে কী হয়েছে, ও কিছু আওয়াজ, মানে ওর ওর বডি পুরো স্টিফ একদম সোজা, ও শুয়ে আছে আর এরকম চোখটা ইয়ে করে গোঙাচ্ছে, কিছু করতে পারছে না। দিয়ে ওকে তাড়াতাড়ি করে ঠেলে আর কি ও মানে ওঠায়, আবার ঠাকমাও ওঠায়। দিয়ে তখন বলে যে কী হয়েছে তোর, তো বলছে কি যে আমরা এরকম সব তো গল্প করছিল, গল্প করতে করতে আস্তে আস্তে ঠাকমা গল্প শুনতে শুনতে সবার চোখ লেগে গেছে, এবার ওরও চোখটা লেগে গেছে। তারপর চোখটা লাগার পর ও পাশ ফিরতে গেছে, পাশ ফিরতে যে গেছে ও দেখছে কি ওর মুখের সামনে এরকম ঝুঁকে ওই 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 যে কার্লি হেয়ার, বড় বড় চোখ, যেটা আমার মা একদম ফার্স্ট টাইম দেখেছিল যাকে, একদম ওই মহিলাই ঝুঁকে ওকে দেখছে, আমার বড় দিদিকে দেখছে, হ্যাঁ। ওইটাও দেখার পর ও বলছে আমার আমার আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমার মনে হচ্ছে যেন ইট বেঁধে দিয়েছে পায়ে কেউ, আমি পা মুভ করতে পারছি না, উঠে যে কাউকে ডাকবো সেটাও করতে পারছি না, ওর মুখের উপর ঝুঁকে দেখছে ওকে, বাবারে। হ্যাঁ। দিয়ে তারপরে তো আমার ঠাকমা বলল যে না ঘরে বড় করে কিছু করা হোক, হ্যাঁ, এই ঘরটা তখনও কিন্তু আবার জেঠু অনেক চেষ্টা করেছিল অন্য জায়গায় মুভ হওয়ার, অন্য জায়গায় শিফট করার, কিন্তু কোথাও কিছু পাইনি। এবারে আমি বললাম যে ওই যে যেহেতু আমরাই দেখতে পাচ্ছি, ঘরের বাচ্চারা আর ওই জেঠিমা দেখেছে আর মা দেখেছে, আর সব সময় ফিল হতো কি যখন ওরা একা থাকতো, আমরা ধরো মানে দিদিরা স্কুলে চলে গেছে, তারপরে বাবারা বেরিয়ে গেছে, তখন ওই আমাকে নিয়ে আর আমার ওই দাদাকে নিয়ে মারা যখন একা থাকতো ঘরে, সবসময় ওই তারপর চান করতে গেলে সবসময় ফিল হতো কি কেউ না কেউ ওদেরকে কনস্ট্যান্টলি পিছন থেকে দেখছে, কেউ ইয়ে হয়ে আছে, দাঁড়িয়ে আছে। আর তারপরে হচ্ছে এবার তখন আমার ঠাকুমা ঠিক করে যে না ঘরে ভালো করে পুজো টুজো করে, এমনিতেই আমাদের দেশের বাড়িতে দুর্গা পুজো হয়, তো ওখান থেকে পুরোহিত এনেও পুজো টুজো করে, কিন্তু খুব একটা লাভ হয়নি, করানো হয়েছিল। তো তারপরে হচ্ছে এবার আরেকটা দিন এবার ঘটনা, এবার যেটা আমার বাবা আর আমার জেঠু দেখেছে আমার ঘরে। তখন আমি বললাম যে ওই করতে করতে তো বছর দেড়েক পেরিয়ে গেছে, তো আমি তখন 8 থেকে 9 বছর বয়স, হ্যাঁ। এবার আমার সেদিনকে খুব জ্বর এসছে, উদুম জ্বর, হ্যাঁ, আমি শুয়ে আছি বিকেল থেকে, তো মা আর কি মায়ের কাছে শুয়ে আছি ঘরে। তো আমার বাবারা তখন কি করেছিল, ওই ব্যাকইয়ার্ডটা যেটা ছিল যেখানে হচ্ছে বন্ধ করে রাখা ছিল, তার সামনে কিছুটা প্যাসেজ ছিল, তো ওইখানে বাবারা নিজেরাই কনস্ট্রাকশন করে আর কি একটা ছোট অফিস মতো তৈরি করেছিল, যেহেতু আমার বাবা জেঠু বিজনেস করতো, হ্যাঁ, তো অফিস মতো তৈরি করেছে, ওখানে কাজ করছিল বাবারা তখন, হ্যাঁ। তো দিয়ে তখন ওই ঠিক 9টার দিকে হবে, তখন ওখানে না ওই বাইরেরটাতে, অফিসের বাইরেরটাতে এরকম করে স্ল্যাব ছিল, স্ল্যাব দিয়ে উঠে জায়গাটা, তারপরে তো পুরো চলে যাচ্ছে ওইখানে ডাম্পিয়ারটা, ওটা তো পুরো লক করে রেখেছে ওরা। তো এই যে বাইরে যে এই স্ল্যাবে উঠে কিন্তু রুমটা বানিয়েছিল ওরা, তো এই স্ল্যাবটার কাছে আর চারিদিকে তোমার বড় বড় গাছ, মানে শিমুল তুলার গাছ থেকে শুরু করে কি গাছ নেই ওখানে। তো দিয়ে ওই স্ল্যাবের কাছটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আওয়াজ করে বাবাকে ডাকছে কে, ঠিক আছে, বাবা 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 এসো না বাবা, হ্যাঁ এসো না, বাইরে এসো না, হ্যাঁ। তখন আমার জেঠু বেরিয়ে এসছে, এবার আমার বাবা
তো ওখানে নানা রকম লোকেরা আসতো, কেউ ড্রিঙ্কস ফিঙ্কস করতো। তো বাবা বলে না মানি চলে এসছে, মানে আমার ডাকনাম মানি। হ্যাঁ, তো আমার জেঠুকে পাঠিয়েছে যে দেখ তো ওকে বাড়ি পৌঁছে দিয়ে এমনি জ্বর মেয়েটা হয়তো জ্বরের ইয়েতে বাবাকে খুঁজছে, চলে এসছে। আমার জেঠু জেঠু ঠিক স্ল্যাবটা রুমটা থেকে বেরিয়ে স্ল্যাবে দাঁড়িয়েছে, দেখছে আমি দাঁড়িয়ে আছি ওখানে। ওকে। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, যেটা আমি পরে বাড়িতে ছিলাম সেইটাই পরে আমি দাঁড়িয়ে আছি। আমার জেঠুকে ডাকছে, এসো না এসো না এসো না, হ্যাঁ এসো না, আমি না যেতে পারছি না, এসো না। হ্যাঁ, তো তখন আমার জেঠু বলে কি যে তুই এখানে কি করছিস, বাড়ি যা। হ্যাঁ, এই গায়ে জ্বর নিয়ে তুই বেরিয়ে এসছিস, তুই বাড়ি যা। আর বাড়ির লোকেও কীরকম পাগল নাকি, তোকে ছেড়ে দিয়েছে, বাড়ি যা। তো দিয়ে আমার জেঠু নেমেছে, এবার আমাকে হাত ধরে নিয়ে যাবে বাড়ি আর কি। কোথায় আমি তো ঘুমাচ্ছি। হ্যাঁ, ওকে হাত ধরেছে, হাত ধরে ওই ওই পুরো মানে মাঝখানে যে মাঠটা ওইটা পুরো ক্রস করেছে, মানে পিছন দিকের ওইটা এইভাবে মাঠটা পুরো ক্রস করেছে। ক্রস করে যখন আমাদের ঘরটা উঠতে যাবে স্ল্যাবটা দিয়ে, আবার আমাদের ঘরের বারান্দাটা উঠবে, তখন দেখছে হাত পাশে কেউ নেই, যা কারোর হাত ধরে নেই, এমনি হাঁটছে। আর জেঠু নিজের মনে বলে যাচ্ছে, কীরকম মা রে, কীরকম মা জেঠিমা, আজকে চল তো তোকে বলবো যে এইরকম জ্বর অবস্থায় মেয়েটাকে ছেড়ে দিয়েছে ওখানে রাত্রেবেলায়। দিয়ে যখন উঠছে তখন দেখছে পাশে আর কেউ নেই, কারোর হাত ধরে নেই। আমার জেঠু দৌড়ে ছুটে ঘরে ঢুকেছে, আমার মাকে ডাকছে, বৌদি বৌদি মানি কই। তো বলছে কি যে কেন, মানির তো খুব জ্বর, 101 জ্বর আমরা দেখলাম এখনই, ওই তো আমার মায়ের নাম করে বলছে, তো জলপট্টি দিচ্ছে মাথায়, শুয়ে আছে। এটা সাংঘাতিক ইনসিডেন্টটা ছিল। তখন আমার জেঠিমা বাইরে এসে দেখে যে তার আগে মা আমার চেঞ্জ করেছিল, মানে যেহেতু ওষুধ পড়েছে, গায়ে ঘাম হয়েছে, তখনকার দিনে তো চান করতে বারণ করতো, তো যে এবার ধরধর করে ঘেমে গেছি, এবার আমার জামাটা ছাড়িয়েছে, এবার আমার জামাটা ছাড়িয়ে হচ্ছে ওই বাইরে কেচে বাইরে মেলে দিয়েছে আমার বড় জেঠিমা। তখনকার দিনে না এরকম ছিল না যে তোর মেয়ে তোর কাজ, তুই তোর মেয়ে করবে। হ্যাঁ, সবাই মিলে কিন্তু দেখতো, ওর মানে আমার দেওরের মেয়ে মানে আমারও মেয়ে। হ্যাঁ, আর আমি আমার জেঠিমাদের কাছে দিদিদের কাছেই বেশিরভাগ বড় হয়েছি। তখন মায়ের এত টাইম কোথায়, সংসার দেখবে ওরা, ওই সবাই হাতে হাতেই বড় হয়ে যেত। তো তখন জেঠিমা জামাটা ছাড়িয়ে অন্য জামা পরিয়ে দিয়ে, আর আমার মা জলপট্টি দিচ্ছে আর ওই জামা ওইরকম মেলে দিয়েছে। আমার ছুটতে জেঠিমা দৌড়ে গেছে, জামাটা দেখে জামাটা তোলা যাচ্ছে না, এত ভারী হয়ে গেছে জামাটা। মানে আমি এরকম কারোর কাছ থেকে শুনিনি এখনো অবধি আজ পর্যন্ত, আমার জামাটা তোলা যাচ্ছে না, এতটা ওয়েট হয়ে গেছে জামাটার যে ইয়ে থেকে। তো আমার ঠাকমা জামাটা টেনে সঙ্গে নিয়ে গিয়ে জলে ফেলে ওর উপরে গঙ্গা জল ছেটাতে শুরু করে। দিয়ে তারপর হচ্ছে আমার জেঠুকে বলা হলো যে এই বাড়িতে আমরা থাকতে পারবো না, এরকম যখন ফ্যামিলি মেম্বার্সদের উপর এরকম এফেক্ট হচ্ছে তখন এরকম থাকা যায় না। তো নিয়তি যখন টানে তখন আর মানুষ কিছু করতে পারে। তার কিছুদিন আবার আমরা খুবই চেষ্টা করেছিলাম যেটু শিফট করার অন্য জায়গায়, বাট পাইনি। তো তখন এইভাবে কালী পুজো মানে দুর্গাপুজো পেরিয়ে গেছে, আমরা দুর্গাপুজোতে আমাদের দেশের বাড়ি চলে যাই আমরা। তারপরে ঠিক লক্ষ্মী পুজোর পর আমরা ফিরি, তো এরকম ফিরেছি। তারপরে কালী পুজো পড়েছে আমাদের সেই বছর, আমাদের নিজস্ব পালি। আমাদের দুর্গাপুজোটা একদম নিজস্ব, বাট কালী পুজোটা আমাদের বাবাদের ভাইয়াদের মধ্যে হচ্ছে পালা করে করে পড়ে। তো সেই বছর আমাদের পড়েছে। তার আগের দিন আমার ঠাকমা দেখছে যে ওই আম গাছের তলে যে মানে উঠোনটা ছিল, বাইরে যে আম গাছ ছিল, আম গাছের তলায় একটা কালো অবয়ব, আর তার হাইট হবে ঠিক 10-12 ফুটের কাছাকাছি। মানে আম গাছটা ওর মাথায় এরকম মানে পাতাগুলো ঠেকছে মনে হচ্ছে, কালো রঙের অবয়ব। আর তার সাথে একটা ছোট কিছু একটা এরকম অবয়ব, সেটা কোনো পশু, কি পশু বুঝতে পারা যায়নি, কিন্তু ওটা কোনো জন্তু দাঁড়িয়ে আছে। আমার ঠাকমা কিন্তু দেখছে সেটা। আমার ঠাকমা তখনই মনে মনে ধরে নিচ্ছে যে আজকে কিছু বিপদ হবে। তারপরের দিন যখন ফিরছে রাস্তা দিয়ে, কালী পুজোটা হয়েছে, এবার আমাদের ওখানে বলি প্রথা আছে, তো ওই মাংস নিয়ে ফিরছিল জেঠু, আর প্রসাদ নিয়ে ফিরছে, রাস্তায় এমন ড্রাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হলো, মানে এই পোর্শনটা আমার জেঠুর পুরো পেস্ট হয়ে গেছে।
মানে কিছু খুঁজেই পাওয়া যায়নি তখন। ওই ওরা বলে নাকি, তখন আমারও তো অতটা খেয়াল নেই, ওরা বলে যে বডিও বাড়িতে আনা যায়নি, বেলচা দিয়ে তুলতে, খুঁড়ে মাটি থেকে খুঁড়ে খুঁড়ে তুলতে হয়েছিল। বাবারে, এরকম ভয়ঙ্করভাবে পুরো ডাম্পার চলে যায় একদম যেটুকু দিয়ে। স্কুটারে ছিল তখনকার দিন, স্কুটার, তখন তো বাইক ছিল না, স্কুটারে ছিল। তো শুধু এইটুকু পোর্শন পাওয়া গেছিলো পা থেকে নিচেরটা, এইটা পুরোটা থেতলে দিয়েছিল। এত বড় লস, জেঠু চলে যায়, বাড়ির হেড চলে গেল ওই ঘরে শিফট করার পর। তারপরেও ওরা চেষ্টা করেছিল, যেহেতু আমার মেজো জেঠু কাজ করতো কলিয়ারিতে, ওরা চেষ্টা করেছিল অন্য জায়গায় মুভ করার, কিন্তু হচ্ছে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম বলতে গিয়ে। ইটস ওকে, টেক টাইম। মেজো জেঠু চেষ্টা করেছিল অন্য জায়গায় শিফট হওয়ার। আমার মা তখন 7 মান্থ প্রেগনেন্স, সেকেন্ড টাইম। মা বসে আছে, ওই তখন তো মানসিক অবস্থা তখন সবারই খুবই মানে একটা, না ঠিক আছে, সবার তখন একদমই মানসিক অবস্থা সেরকম নেই যে হচ্ছে এগুলোর সাথে ডিল করবে না। ঘরে ওই রকম দাদা আর হচ্ছে জেঠিমাকে ছেড়ে এরকম চলে গেল, তো এগুলোর সাথে কোপ আপ করে উঠতে পারছে না, মানে মানিয়ে উঠতে পারছে না, বুঝতেই পারছে না নিজেদেরকে যে যে মানুষটার সাথে কথা হলো, আগের দিন গেল, পরের দিন মায়ের পুজোর প্রসাদ দিয়ে আসছে, তার সাথে কি করে এরকম হয়ে যেতে পারে। তো তখন এরকম তাও বসে আছে রাত্রেবেলায়, আবার বাবা একটু লেট করে বাড়ি ফিরতো কাজ ফাজ করে, তো এরকম রাত্রেবেলায় ওই তখনকার রাত মানে কিন্তু এখন কেউ গন্ডগোল করে ফেলবে, 1টা-1.5টা কিন্তু নয়, তখনকার রাত মানে 9:30 10টার কথাই আমি বলছি। ওই স্ল্যাবটাতে বসে আছে মা, আমাদের এন্ট্রান্সে দেখছে যে এরকম একটা শিমুল তুলার গাছ, আর এইদিকে একটা তোমার সেই লাল লাল টাইপের ফুলগুলো হয় না, ওইটার গাছ। তো দুটো হাইট তুমি বুঝতে পারছো, তুলোর গাছের হাইট তো বিশাল, আর এর হাইট তো একটু ছোট ওর থেকে। আমার মা দেখছে একজন ওই মানে একটা সাদা অবয়ব, একটা পা ওই 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 গাছটাতে, ওই লাল লাল ফুলগুলো হয় না, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, ওটার লেন্থটা অনেক বেশি, এদিকে লেন্থটা অনেক কম কম, একটা পা এই গাছটাতে, একটা পা ওই গাছটাতে। উঠে যে তাড়াহুড়ো করে যাবে, মা ধড়াম করে পড়লো পেটের বলে, সঙ্গে সঙ্গে ব্লিডিং, মিসক্যারেজ। আমার ছেলে সন্তান ছিল, ভাই ছিল, তখনই চলে যায়। বিশাল লস, এই দুটো খুব বড় বড় লস হয়। তারপরে আমার ঠাকুমা ডিসাইড করে আর যাই হয়ে যাক, কোথাও ভাড়া বাড়ি করে থাকবো, কোথাও হচ্ছে আমরা দেশের বাড়ি চলে যাব, সেরকম হলে কিন্তু আমরা এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িতে আমরা কিছুতেই আর থাকবো না। তো কিন্তু কোথাও আমার জেঠিমা না মানে ওই বাড়ির মোহটা কাটতে পারেনি। আস্তে আস্তে আমার জেঠিমা বললো যে না, আমি আমার ছেলেকে নিয়ে এখানেই থাকবো। মানে বড় জেঠিমা, ইভেন কি আমার বড় জেঠিমা এখনো ওই বাড়িতেই আছে। আসলে জেঠু যেহেতু ওই বাড়ি থেকে মারা গেছিলেন, সেই কারণেই কি আমি সেটা এখনো বলতে পারবো না, কারণ আমার জেঠিমাকে কোনোভাবে কনভিন্স করা যায়নি। আমরা মুভ করে গেছিলাম, আমার বাকি পুরো ফ্যামিলি মুভ করে গেছিলো সামনেই, যেহেতু জেঠিমাকেও একা ছাড়তে পারবো না, সামনেই কোয়ার্টারে নিয়ে, আমরা 2টো কোয়ার্টার নিয়ে, তখন যেহেতু আমার মেজো জেঠু কাজ করতেন, হ্যাঁ, তো ওনার থ্রুতেই কোয়ার্টার পায়, 2টো কোয়ার্টার নিয়ে ওখানে চলে যায়। হ্যাঁ, আমার বড় জেঠিমাকে আমার জেঠু যেহেতু বললাম যে আমার লেবারদের হেড ছিল, লেবাররা ওখানে হচ্ছে সবাই মানে ফান্ড করে আমার বড় জেঠিমাকে বড় একটা ফ্ল্যাট কিনে দেয়। আমার জেঠিমা ওই ফ্ল্যাটে এখনও পর্যন্ত মুভ করেনি, ওই ঘরেই আছে এখনো পর্যন্ত। এই দিকের পোর্শন বন্ধ করে দেওয়া হয়। মানে জেঠু দাদার সাথে খুব বাজে ঘটনা ঘটে, আমার দাদা মেন্টালি আনস্টেবল হয়ে যায় জেঠুকে ওই রকম দেখার পর থেকে। তারপর থেকেই দাদার এখনো পর্যন্ত দাদা আছে, হ্যাঁ, কিন্তু দাদা মানে ওই কখনো কাউকে চিনতে পারে, কখনো কাউকে চিনতে পারে না, ওই রকম অবস্থাতেই। আর আমার জেঠিমার কেন এত জেদ আমি বুঝতে পারি না। আমার বাবা অনেক বলার চেষ্টা করে, পরের দিকে আমার বাবা, আমরা তো শিফট করে যাই, বাড়ি করে বাবা, আমার জেঠুরা বাড়ি করে আমার একই জায়গায়, ওখান থেকে একটু দূরে আমরা একটা জায়গায়, আমার জেঠু আর আমার 2 জেঠু আর আমার বাবা বাড়ি করে আলাদা আলাদা জায়গা নিয়ে।
জেঠিমাকে মুভ করে আনতেই পারিনি আজ পর্যন্ত। আমার জেঠিমা তার বলে মানে আমি ওই এখানেই জেঠু মারা মারা যাবো। যাওয়ার পর ওই আনস্টেবল ছেলেকে নিয়ে জেঠিমা এখনো ওখানেই, পর্যন্ত ওই বাড়িতেই ওই আছে? বাড়িতেই আছে। আমরা যাই, আমরা যাতায়াত করি, কিন্তু তারপর থেকে আমার বাবারা গিয়ে প্রথম তো তখন তো জেঠু চলে যাওয়ার পর তখন তো ইয়ে করেনি, বাবারা কোনো দিনই একা ছাড়েনি, অন্যবারে অন্য সামনের কোয়ার্টারে থাকলেও যাতায়াত করতো, হ্যাঁ, রান্নাবান্নাও করতে দিত না কিছুই তখন, কিন্তু ওই পাগলের মতো ওই রকম ওখানেই থাকে। এমনি নর্মাল হ্যাঁ। সুস্থ স্বাভাবিক ব্যবহার হ্যাঁ, করে? জেঠিমা সুস্থ স্বাভাবিক, কিন্তু আমার দাদার তো মাথার ইয়ে নেই। দাদাকে ইভেন কি আমার বাবা চিকিৎসা করানোর চেষ্টা করে, ভেলোরে নিয়ে যায়, মানে ভেলোর মানে বাগায়ামে নিয়ে যায়। হ্যাঁ, তো ওখানে ওরা বলেছিল যে এখানে যদি 6 মাস রেখে ট্রিটমেন্ট করানো যায়, ও কিন্তু একদম ওটা শখ থেকে এটা হয়েছে, ও কিন্তু জন্মগত তো নয় এটা, বা ওর কোনো মানে নানা রকম টেস্ট করানো হয়, ওর কিন্তু মানে কোনো প্রবলেম বলে কিছু প্রবলেম নেই, এটা শখ থেকে হয়েছে, যেটা আমরা এই 6 মাস কাউন্সেলিং করতে 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 ও কিন্তু স্বাভাবিক। ও হয়তো একটু লেট চলবে, সবার থেকে হয়তো একটু লেট চলবে, বাট হচ্ছে কাউন্সেলিং করতে করতে ও অ্যাটলিস্ট নিজের কাজটুকু নিজে করতে পারবে, যেটা ওকে সব কিছুই আমার জেঠিমাকে করে দিতে হয়। তাহলে সেটা করানো হয়নি কেন? তো সেটাও মানে বলে যে না, আমার জেঠিমা বলে যে না দরকার নেই। আমরা কিছুতেই বুঝতে পারি না যে কি হলো, এটা এখনো বিশাল মিস্ট্রি আমাদের কাছে, কি হলো, কেন জানি না, মানে কেন, মানে এটা এখনো আমরা এখনো কোশ্চেন আমাদের মনে যে উনি এটা কি কেন। মানে আমার একটা জাস্ট একটা থট, এটাকে ডোন্ট টেক মি সিরিয়াসলি, মানে উনি কোনোভাবে পজেস নন তো? অনেক সময় কিন্তু পজেশন ওরকম বোঝা যায় না, তার কোনো খুব হিংস্র রিয়াকশন এটা দেখে বা আমরা কিছু, আমার মানে যেহেতু উনি ওই বাড়িটার প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছেন, এবং মানে ছেলের ট্রিটমেন্টটাও করাতে দেবো না, বাড়ি থেকেও যাব না, অনেক সময় কিন্তু জানিস তো অনেক মানুষ দীর্ঘদিন যাবৎ খুব প্রচ্ছন্নভাবেও কিন্তু পজেসড থাকে, সেটা বোঝা যায় না চট করে, মানে আমি বলছি না, বাট সেরকম কিছু হলে হতে পারে আর কি। এবার একটা দেখো, তখন আমি তো তখন ওই টাইমটাতে খুবই ছোট, হ্যাঁ, তারপরে হচ্ছে এখনো পর্যন্ত যে মানে বলি কি যে আমার মানে আমিও দিদিভাই বলি, তো আমার সাথে তো অনেকটাই গ্যাপ এজের, তো ওরকম করে কিছু জিজ্ঞেসও করতে পারি না। আর সত্যি কথা বলতে গেলে আমার ওই বাড়িতে যেতেও খুব ভয় লাগে, আমরা কেউই রাত্রেবেলায় স্টে করতে পারি না ওই বাড়িতে। তারপর বাবারা কেন বলেনি, কেন ইয়ে করেনি, আমার বাবারা কোথাও চিন্তা করেছিল হয়তো যে আমার জেঠিমার একটা খুব ভিতরের রাগ, যে আমার জেঠু জোর করে ওদেরকে টেনে এইখানে, ও হয়তো অন্য কোথাও নিয়ে আচ্ছা, যেতে হ্যাঁ, পারতো, হ্যাঁ, বাড়িটা হ্যাঁ। চেঞ্জ করাতে পারতো, এতগুলো ঘটনা যখন সেই অভিমান ঘটছিল, থেকেও মেবি হ্যাঁ, হতে পারে। সেই অভিমান থেকেও হতে পারে। বাট এইটাও তুমি যেটা বললে যে ভিতরেও কিছু পজিশন বা কিছু মানে জিনিস অন্তত ওকে আটকে রেখেছে, কিছু জিনিস কি আটকে রেখেছে ওকে? হ্যাঁ, কেন যে আটকে ছেলেটাকে রেখেছে। তো সে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে, ছেলেটাকে ইভেন কি আফটার অল তো সে ছেলেটার মা। ট্রিটমেন্ট পর্যন্ত হচ্ছে, মানে আমার দাদা ট্রিটমেন্ট পর্যন্ত হচ্ছে, করতে দেয় না। তো এর পরে কিছু মানে এখন আমার যে মেজদা আছে, আর আমার যে তারপরে যে দাদা আছে, ওরা হচ্ছে সবাই মিলে আর ছোটদা মিলে হচ্ছে এখন এই লাস্ট 6 মান্থ আগে হচ্ছে ওকে নিয়ে যায় একটা জায়গায়, মানে ট্রিটমেন্ট করায় এবং কিছু ওষুধ খাওয়াতে সে এখন নিজের বেসিক কাজগুলো করতে পারছে এখন। ওকে, তার মানে হ্যাঁ, একটু কাউন্সেলিং হলে ও কিন্তু ঠিক হয়ে সম্পূর্ণ যেত, সুস্থ ও হয়ে কিন্তু যেত। সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। মানে ওই তো বলেছিল ওকে যে ও ও ওর হয়তো ও হয়তো প্রপার মানে একটু হয়তো লেট চলবে, কিন্তু ও একদম ইয়ে হবে না, মানে ওর হয়তো ও কিন্তু বুঝতে হয়তো একটু লেট করবে, বাট ওর নিজের সব স্বাভাবিক ছন্দে ও করতে পারবে, ঠিক আছে, কিন্তু এটাও করতে দেয়নি। আর ইভেন কি এখনও ওরা ওইখানেই রয়েছে, এই পাশের যে এগুলো এই যে ঘরগুলো এগুলো প্রায় ভেঙে গেছে, শুধু ওই পোর্শনটাই রয়েছে, যেটা জেঠিমাদের পোর্শনটা, ওই রান্নাঘর, ওই উঠোন, আর ওই আমাদের রুমটা, এইটুকু পোর্শনই খালি রয়েছে এখন ঘরটার মধ্যে। কি মর্মান্তিক হ্যাঁ, একটা এন্ড, কি মর্মান্তিক একটা ঘটনা শুনলাম। হ্যাঁ, মানে কি বলবো, ভালো ঘটনা তো এটাকে বলতে পারছি না। না তুই এটা বলেছিস খুবই সুন্দর, খুব সুন্দর এক্সপ্লেন করেছিস। দর্শক বন্ধুরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসে তারা ডেফিনেটলি ব্যাপারটাকে, যদি আমি এন্টারটেনমেন্টের জন্য বলি, এনজয় করবে ডেফিনেটলি। হ্যাঁ, কিন্তু ভগবান না করুক এরকম যেন কোনো ফ্যামিলির সাথে না হয়। না হয়। এটা সত্যি ভীষণ ভীষণ একটা মর্মান্তিক ইনসিডেন্ট যেটা ও শেয়ার করলো। এটা একদম ওর নিজের ঘটনা, নিজের ফ্যামিলির ঘটনা।
একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আচ্ছা চল একটু তাহলে অন্য রকমের একটা ঘটনা শুনি। ভূতের গল্প তো একটা শুনলাম, একদম একটা অন্য ধরনের ভূতের গল্প শুনলাম, গতানুগতিকও নয় যে ধরনের আমরা শুনি, একদম ডিফারেন্ট ছিল এটা। এবার একটু থ্রিলিং কিছু শুনি। একটা তুই ঘটনা আমাকে বলেছিলি, ওদের বাড়িতে না একবার ডাকাত পড়েছিল, হ্যাঁ। সেই ডাকাত পড়ার ঘটনাটা শুনি, সেটা একটু অন্যরকম হবে, একটু ডিফারেন্ট একটা এসেন্স থাকবে। তো এইটা হচ্ছে যখন আমার ওই বাড়িতে নয়, ওই বাড়িতে দীর্ঘ হচ্ছে প্রায় 15-16 বছর থাকার পর তো তারপর তো এই তো সব ধারাবাহিক ঘটনা হওয়ার পর আমার বাবা ডিসাইড করে যে কতদিন আর এই কোয়ার্টারে থাকবো। তো আর যেহেতু এটা আমার বাবার নামেও তো অ্যালটমেন্ট ছিল না, আমার জেঠুর নামে ছিল, তো ফ্যামিলি হিসেবে থাকতো। কিন্তু আমার বাবা আর ডিসাইড করে যে না, আমাদেরকে বাড়ি করে কোথাও শিফট করে যাওয়া উচিত। তো এরকম ওইখান থেকে একটু দূরে, মানে বেশ একটু শহরের ঘেঁষা আর কি, এটা একটু আর একটু আউটস্কার্ট ছিল এটা, যেহেতু কলিয়ারির দিকে একটু বাইরে বাইরে হয়। তো এই যে শহরের দিকে বাবা জমি কিনে একটা বাড়ি তৈরি করে, তো তারপরে ওইখানে আমরা শিফট করি। কিন্তু তখনও না ফাঁকা ফাঁকা বেশ, মানে ওইসব এখন তো সবে সবে ডেভেলপমেন্ট মানে এখন না, মানে বেশ কয়েক বছর ধরে ডেভেলপ হয়ে গেছে, প্রচুর ডেভেলপ হয়ে গেছে, এখন আর ছোট শহর কোনোভাবেই বলা যায় না। কিন্তু হচ্ছে তখন খুব ফাঁকা ফাঁকা ছিল ওই জায়গাগুলো। তো দিয়ে ওইখানে বাড়ি করেছে। তো এরকম একদিন আমাদের দোতলা বাড়ি ছিল তখন। তো দিয়ে আমার বাবা একদিন কাজের সূত্রে বাইরে গেছে এবারে ওখানে তার জয়েন্ট ফ্যামিলি নেই তখন। এবারে আমি বাবা মা আর আমাদের সাথে গ্রাম থেকে এসে আমাদের হাউস হেল্প হিসাবে হচ্ছে একজন 18-19 বছরের একটা মেয়েকে হচ্ছে রাখা, মানে থাকতো আমাদের সাথে। তো সে হচ্ছে আমার বেসিক্যালি কিছুই না, শুধু আমাকে দেখতো আর মেয়ের মতো করেই আমার মা বাবা রাখতো তাকে। আর এবার বাবা একদিন কাজের জন্য বাইরে গেছে, একটু মানে ঝুমরুতিলায় ওই সব সাইডের দিকে গেছে আর কি। তো 2 দিন আসবে না। তো আর তখন আমাদের বাড়িতে এসছে আমার পিসির ছেলে। আর মা তখন বলেছে যে আমাদের যে কাজের যে মাসি, হ্যাঁ, সেই মাসিকে বলেছে যে আজকে রাতটা একটু থেকে যাও, এতগুলো বাচ্চা নিয়ে আমি একা আছি। হ্যাঁ, তো পিসির ছেলেরও খুব একটা বয়স নয়, ওরও কত বয়স হবে, 22-23। হ্যাঁ, তো এতগুলো বাচ্চা নিয়ে আমি একা আছি, তুমি আর 2 দিন, দাদা নেই, তুমি 2 দিন থেকে যাও আমাদের ঘরে। তো ঠিক আছে, খুব ভালো কথা। ও রাত্রেবেলায় তো মানে মাসির তো অনেক বয়স হয়ে গেছে, ও কাজ টাজ করে রাত্রেবেলা বলছে ঠিক আছে বৌদি আমি চলে আসবো। সন্ধ্যাবেলায় চলে এসছে। এবার আমরা কি করেছি, সবাই মিলে লাগিয়েছি টিভিতে সিনেমা, রাম লক্ষ্মণ যে সিনেমা অনিল কাপুরের। হ্যাঁ, তো ওই ওই সিনেমা দেখছি আমরা সবাই মিলে। এবার দেখছি এবার মোটামুটি 10:30-11টা বেজে গেছে। আমার মা প্রথমে বাথরুম গেছে, দিয়ে বাথরুম গিয়ে তখন হচ্ছে দেখছে কি বাথরুম, তখন না আমাদের এই ঘরে, নতুন ঘরে বাথরুম তো ছোটো জানলা। হ্যাঁ, আমার বাথরুমের যে দরজাটা খুলেছে, লাইটটা জ্বেলেছে, দেখছে যে জানলাটা দিয়ে শট করে কেউ পেরিয়ে গেল। ঠিক আছে, মানে এরকম উঁকি মারছিল, ঠিক এরকম সরে গেল। আমার মা কী করেছে, বাইরে একবার এই এক্সপিরিয়েন্স আছে পুরনো, ঠিক আছে, মা কী করেছে সেই দিনকে আর ভয় পায়নি, সেদিনকে গিয়ে দরজাটা এরকম টেনে নিয়েছে ওর মুখের উপর। ঠিক আছে, দিয়ে তারপর কিছুক্ষণ পর মাকে একটু বলেনি, মা এসে চুপচাপ শুয়ে পড়েছে। তারপর হচ্ছে আমার মাসি, এবার মাসিরও বাথরুম পেয়েছে, তো মাসি নিচের তলায় ফার্স্ট ফ্লোরে বাথরুমটা ইউজ করতো, তো ওইখানে গেছে বাথরুম করতে। তখন মাসি শুনছে কি যে আমাদের পিছনে দরজাটা কাটছে। আচ্ছা, মানে গ্রিলের যে পিছনের দিকে যে গ্রিলের দরজা, সেটা রীতিমতো তখন কাটা চলছে। হ্যাঁ, কাটার আওয়াজ হচ্ছে। দিয়ে তখন আমার মাসি ওটা শুনেছে, এসে উপরে এসে বলছে বৌদি বাড়িতে কিন্তু লোক পড়েছে। হ্যাঁ, তখন বলছে লোক পড়েছে, কি লোক পড়েছে? তো বলছে না, লোক পড়েছে। হ্যাঁ, আমি বাথরুম করতে গেছি, তখন দেখছি পিছনে দরজা কাটছে। এই মুহূর্তে হলো কি, আমাদের যে টিভিটা চলছিল, টিভিটা অফ হয়ে গেল, মানে কেবল কানেকশন চলে গেল। ওরা কি ভুল করেছে, বেশ 12-13 জন এসছে। আচ্ছা, ঠিক আছে, ওরা কি ভুল করেছে যে আমাদের সামনে দিয়ে টিভিরও কেবল এসছে, ফোনেরও লাইনে কেবল এসছে, তখন কিন্তু ল্যান্ডলাইন, তখন কিন্তু ফোন এইসব নেই। হ্যাঁ, তখন ওই কি করেছে, টিভির তার কাটতে গিয়ে ল্যান্ডলাইনের তার কানেকশন কাটতে গিয়ে টিভিটা কেটে দিয়েছে, কেবলের তার কেটে দিয়েছে, টিভি চলে গেছে। এইবার আমার পাশের রুমে হচ্ছে শুয়ে আছে, দাদা শুয়ে আছে।
তো তখন হচ্ছে দাদা এবার আমাদের রুমটা তখন বেডরুম, আমাদের ওই বাড়ির বেডরুমটা বলি যে দুটো পাশাপাশি বেডরুম, কিন্তু যে বাইরে যে বারান্দাটা আছে, বারান্দা দিয়ে তুমি এই বেডরুমেও আসতে পারবে। দাদা এই দিক দিয়ে আসেনি, এই দিক দিয়ে এসে বলছে মাম্মি মাম্মি দরজা খোলো। হ্যাঁ, তো বলছে কী হয়েছে? আর মা তো তখন মাসির মুখে শুনে নিয়েছে। হ্যাঁ, তো বলছে যে জানো তো মাম্মি, আমি শুয়ে আছি, ফিস ফিস করে 4-5 জন কথা বলছে পাঁচিলের উপর দাঁড়িয়ে। বলছে কি, বৌদি তো এই ঘরে শোয় না, বৌদি ওই ঘরে শোয়। হ্যাঁ, আচ্ছা, তো তখন আমার মা ধরে নিয়েছে যে এইটা হচ্ছে মানে কেউ জানাচ্ছে না, মানে কেউ যে বলেছে। আই থিঙ্ক শি ইজ ট্রাইং ফর ফ্যান অর সামথিং। তুমি ভেতরে নিয়ে বসাতে পারি সেখানে, এখানে ওনার গরম লাগছে হয়তো। হ্যাঁ, তো হচ্ছে তখন বলছে কি যে এটা মা তখন ধরে নিয়েছে যে এইটা মানে কেউ জানা, মানে মাকে চেনে, মানে আমাদের চেনে সেই রকমই কেউ হচ্ছে এসছে। হ্যাঁ, মানে না হলে কে কোন সেই রুমে শোয় সেই ইনফরমেশনটা দিয়েছে, ইনফরমেশনটা জানবে কি করে? সেই ইনফরমেশনটা দিয়েছে, মানে ঠিক, ঠিক। বাকিদেরকে সেই ইনফরমেশনটা দিয়েছে। হুম, আর তখন তো খুবই ফাঁকা ফাঁকা ওইখানে জায়গা। তো আর এরকম প্রায় হতো। তো দিয়ে এরকম তখন ওই মা বলছে যে তাহলে বৌদি বলে অ্যাড্রেস করবে না আমাকে। হুম, হুম। হ্যাঁ, কোনো ডাকাত নিশ্চয় জানবে না এই বাড়িতে বৌদি থাকে না দাদা থাকে না দিদি থাকে। আবার সে কোন ঠিক রুমে আছে, শোয়? এবার সে কোন রুমে শোয়। হুম। মা তখন বলছে ওরা তো ভুল করেছে, ওরা ভেবেছে ফোনের কানেকশন কেটে দিয়েছি। হ্যাঁ, মা তো দেখছে, মা প্রথমে উঠে দেখেছে যে ফোনটা চলছে কিনা। দি দেখছে হ্যাঁ ফোনটা চলছে, সঙ্গে সঙ্গে হচ্ছে থানাতে ফোন মা করে। আর উইদিন 15 মিনিটে, আর মা কী করে তখন বলে যে তোকে ওই ঘরে থাকতে হবে না, আমার দাদাকে বলে তোকে ওই ঘরে থাকতে হবে না, এই ব্যালকনি থেকে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় এইদিকে দরজাটা। আর এই মেন গেটটা হচ্ছে ভিতর, মানে ওই রুমটার মধ্যে আমাদের সবাইকে নিয়ে মাসি দিদি আমি মা আর ওই আমার পিস্তত দাদা, মানে সবাই হচ্ছে ওইখানে গিয়ে আমরা ওই ভিতরে ওই একটা রুমে লক করে দেয় মা, বুদ্ধি খাটায়। ওকে। হ্যাঁ, যে ওরা যদি নিচ থেকেও ঢোকে, ঠিক আছে। একজন কিন্তু ওই তখন লোহার পাইপ ছিল, ওই লোহার পাইপ দিয়ে অলরেডি তখন কিন্তু উঠার চেষ্টা করছে যে ছাদ থেকে নামা যাবে না নিচ থেকে ওঠা যাবে। হ্যাঁ, আর এইরকম পাঁচিলে কয়েকজন দাঁড়িয়ে আছে, মানে বেশ মানে অনেকগুলোই লোকজন এসছে। দিয়ে তখন আমার মা বলে যে যতক্ষণ না কেউ আসছে, কোনো হেল্প পাচ্ছি আমরা ততক্ষণ এই ঘর থেকে আমরা কোথাও কেউ বেরোবো না। ঠিক আছে, আর এই দিক থেকে একদম ওঠা যাবে না, কারণ এই দিকে পাশেই একটা ঘর, তো এদিক থেকে উঠতে গেলে পাশের লোক বাড়িতেও সবাই উঠে পড়বে, ওরা উঠলে ওই দিক থেকেই উঠবে, কোথাও বেরোবো না, আজকে যা খুশি হয়েছে রাত্রেবেলায়। তো দিয়ে তখন তার মধ্যে 15-20 মিনিটের মধ্যে হচ্ছে চলে আসে। আর এর মধ্যে মা একটা বুদ্ধিমানের কাজ করে কি, আমার সামনেই বললাম জেঠুদেরও বাড়ি, আর প্লাস আমার বাবার জাততো ভাইরাও ওই এরিয়াতেই থাকতেন, সবাইকে ফোন করে দেয়। আচ্ছা, ঠিক আছে, এইবার সবাই তো হন্তদন্ত, লোক পড়েছে করে, হ্যাঁ হন্তদন্ত করে সবাই ছুটে, এর মধ্যে পুলিশও চলে আসে। ওরা তড়িকি মরি পালিয়ে, মানে পালিয়ে বাঁচার পথ পাচ্ছে না, ও যেভাবে যেমন ছিল অমনি রেখে ওরা পালায় পিছন দিক থেকে। তো মাঠের মধ্যে এরকম ওদের ফুটপ্রিন্টস আর জুতো কিছু পাওয়া যায়, মানে যেমন তেমন করে দৌড়েছে আর কি। আর ওরা না তখনকার দিনে না ওই তেল মেখে আসতো যাতে তুমি ধরতে না পারো। হ্যাঁ, তারপরে যে আর কি ইনফরমেশনটা দিয়েছিল সে পালাতে পারে না, তাকে ধরা যায়। আচ্ছা, সে আমাদের সামনেই একটা মানে কনস্ট্রাকশন হচ্ছিল তখন, তো তখনকার ওইখানে ছোট ছোট ঘর করে মিস্ত্রিরা থাকতো। তো ওই মিস্ত্রি আমাদের বাড়ি তৈরি করেছে। ও আচ্ছা। আর রোজ দেখতো, যেত আসতো, মানে ওর ভালো রকম আমাদের বাবার সাথে মায়ের সাথে আর কি কন্ট্যাক্ট ছিল, আসতো যেত দেখতো। ওই যে শুনেছে যে মানে কয়লা নিয়ে ডিল করে, হ্যাঁ ভালো হয়তো টাকা পয়সা ঘরে থাকতে পারে, এটার ওদের কোনো ডাউট ছিল, আইডিয়া ছিল। তো ওইটার জন্য বলেছে, ওরা এতটা কনফার্ম যে বৌদি এই বাড়িতে এই রুমের বেডরুমে শোয় না, ওই দিকের বেডরুমে শোয়। মানে ওই রকম কেউ একটা ইনফর্মার না থাকলে ভেতর তো এতটা সাহস করতে পারবে না কেউ। এরকম মানে মায়ের সেদিনকে উপস্থিত বুদ্ধিতে, আর প্লাস হচ্ছে ঠাকুরের কৃপাতে বলবো, কারণ হচ্ছে যদি ফোনের লাইনটা কেটে দিত তাহলে তো কিচ্ছু কোনোভাবে কাউকে যোগাযোগ করা যেত না। একদম রাইট।
আর ওই তখন মা আর ওই ওই রুমটাতে মা বলছে আজকে যা খুশি হয়ে যাক, এই রুম থেকে আমরা বেরোবো না। দুদিকে দরজাটা লক করে, এদিকে তো চাবি দিয়ে ভিতরে লক করে দিয়েছে, এইদিকে দরজা ছিটকিনি দিয়ে এই রুমেই থাকবো আমরা, আজকে যা খুশি হয়ে যাক, যা নেবে নিয়ে যাক, প্রাণে তো বাঁচবো। প্রাণে তো বাঁচি আগে সেই। এইটাই। বেশ দারুণ দুটো ইনসিডেন্ট শুনলাম, একটা ভৌতিক, একটা বেশ এইরকম, আমার বেশ ভালো লাগে চোর ডাকাত পড়ার গল্প টল্প শুনতে। যাই হোক, খুব ভালো একটা এপিসোড কন্ডাক্টেড হলো। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ওয়ান্স অ্যাগেন। আমি তো ভাবতেও পারিনি যে আসানসোল থেকে আজকে এখন যা গরম, এতটা তুই ট্রাভেল করে এসেছিস, আমাকে এতটা সময় দিয়েছিস, আমি কি বলে যে কৃতজ্ঞতা দেবো আমি জানি না। এটা হচ্ছে মানে কি বলবো, আমাকে কৃতজ্ঞতা দিতে হবে না, এটা তোমার ভালোবাসা। আর আমি সত্যিকারে খুবই চেয়েছিলাম যে সামনাসামনি বসে আমরা একদম, কথা বলি, আমাদের গল্প নর্মালি করি। হ্যাঁ, একটা কফি ডেট তো প্ল্যান ছিলই যে হ্যাঁ। আমরা দুজন দেখা করে একসাথে বসে কফি খেতে অন্তত আর চাই। মন্দারমণি টিপ ডিউ আছে, হ্যাঁ, আমার। মন্দারমণি আমি যেতে যেতে চাই, পারিনি। আমাদের প্রচুর প্ল্যানিং ছিল, তো সেগুলো নাই বা হলো, হ্যাঁ। বাট আজকে একটা সুন্দর আড্ডা তো হলো। হ্যাঁ। এবং শুধু আমার সাথে নয়, বাকি সমস্ত দর্শক বন্ধুদের সাথেই সকলে মিলে আমরা বেশ সুন্দর সময় কাটালাম। তো আবার বলছি, যারা আমাকে স্ক্রিনের ওপার থেকে দেখছো, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদেরও তো এরকম নানান রকমের গল্প আছে, আমরা চলে আসতে পারি রিয়েল টক উইথ শ্রেয়াতে আর শেয়ার করতে পারি এটা এখানে এসে, তারা একদম দেরি করো না। দেখো স্ক্রিনে যে নাম্বারটা পপটা হচ্ছে, ওখানে চটপট করে কল করো, চলে এসো আমার এখানে, আমরা প্রচুর আড্ডা মারবো। আর প্রিয়াঙ্কা, আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি। আবার দেখা তো নিশ্চয়ই হবে, হ্যাঁ, আবার একদম। কিন্তু চাই এই মানে এখানে, কারণ ওর কাছে আমি জানি প্রচুর স্টক আছে স্টোরির, তো আমি কিন্তু ওকে প্রচুর। ছাড়ছি না। আবার প্রচুর ভূতের গল্প শুনবো, আরও অনেক আড্ডা মারবো। আজকের মতো থ্যাংক ইউ সো মাচ।